নমস্কার। সত্যি কথা বলছি, মারুজ্জে বাড়ির হাওয়া কিন্তু এখন দারুণ গরম। এতটাই গরম যে তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝে উঠতে পারছেন না কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গড়াবে। মারুজ্জে পরিবার বলতে আমি কাদের বলতে চাইছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি নিশ্চয়ই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কথা বলছি না, বিভূতিভূষণের কথাও বলছি না। পশ্চিমবঙ্গের ১ নম্বর মারুজ্জে পরিবার বলতে আমরা যেটাকে বুঝি সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কথাই বলছি। এতদিন পর্যন্ত ভাইপোর সঙ্গে তার দূরত্ব, মন কষাকষি ইত্যাদি নিয়ে নানা রকম জল্পনা বাজারে শুনছিলাম। অনেকে বলছিলেন এগুলো কিছু নয়, এগুলো সব নাটক। কেননা বাঙালি হয় একটা ষড়যন্ত্রের থিওরি জুড়ে দেবে, নয় এর পিছনে কোনো না কোনো একটা প্লট বা নাটকের সন্ধান পাবে। যদিও সংকেত যেগুলো মিলছিল সেগুলো কিন্তু আনমিস্টেকেবলি ওয়াজ বুঝিয়ে দিচ্ছিল যে না, কোথাও একটা এবার চিড় ধরেছে। আচ্ছা, চিড় যদি ধরে তাহলে অনেক সময় চিড় মেরামতিও হয়ে যায়। যেমন ধরুন, যখন এই হেয়ার লাইন ফ্র্যাকচার হয়, ডাক্তাররা প্লাস্টারও করতে চায় না, বলে পাটা রেস্টে রেখে দিন, আস্তে আস্তেই দেখবেন ওটা হাড়টা জুড়ে গেছে। আর যেখানে সম্পর্কটা রক্তের, যেখানে আদরের এত ভাইপো ভাইজির মধ্যে যাকে পিসিমণি সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি পাদপ্রদীপের আলো এনেছে, সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে, তার সম্পর্কে তিনি ক্রুদ্ধ তো হতেই পারেন। পিসি ভাইপোর ঠোকাঠুকিও হতে পারে, রেষারেষিও হতে পারে, কিন্তু সেটাকে কি খুব গুরুত্ব দেওয়ার কিছু আছে? কেননা তেলে জলে মিশ খায় না সেটা ঠিক, কিন্তু এখানে তো কেউ তেল বা কেউ জল নয়, দুজনেই হয় তেল, নয় দুজনেই হয় জল। সুতরাং মিলে যেতে কোনো অসুবিধা নেই। এবার মনে হচ্ছে পিসিমণি সত্যিই খেপেছেন। গতকাল তার দলের পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠকে বিধানসভায় বসে তিনি এমন সব কথা বলেছেন যার লক্ষ্য ছিলেন এমন একজন যিনি ওই বৈঠকে হাজির ছিলেন না, অথচ একমাত্র তিনিই ছিলেন লক্ষ্য। এবং তার কানে কথাগুলো অবিলম্বে পৌঁছে দেওয়ার জন্যই পিসিমণি গতকাল পরিষদীয় দলের বৈঠকটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। এবং কি কি কথা বলেছেন? ১ নম্বর বলেছেন যে দেখুন, কে কি বলছে না বলছে এইসবে আপনারা কান দেবেন না, এখনো পর্যন্ত আমিই আছি, আমি শেষ কথা বলবো, দল চালাবো, আমার সঙ্গে বক্সিদা থাকবে। আর আপনারা তো জানেন আমি সরকার একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে চালাই। এটা 2024 সালের সেরা জোক হিসেবে আমরা নিতে পারি, কিন্তু সে যাই হোক, কপিরাইট তো ওনার, ফলে বলতেই হবে। আর আমাদের এই যে অ্যাসেম্বলি উইং, সেইটা চালাবে অরূপ, ববি ইত্যাদি এবং ইত্যাদি। আর এরপরে তাহলে বাকি থাকে কি? বাকি থাকে ছাত্র ও যুব সংগঠন। এই দুটো সংগঠন প্রধানত কার তত্ত্বাবধানে চলে? অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন তিনি এই দুটি সংগঠনের কাজকর্ম নিয়েই সবচেয়ে বেশি অখুশি, এবং সেই জন্য তিনি ঠিক করেছেন অদূর ভবিষ্যতে এই দুটো সংগঠনেরও খোল নলচে বদলে দেবেন। তার মানে অভিষেকের আওতায় দলীয় সংগঠনের কোনো কিছুই আর অবশিষ্ট থাকছে না। অন্তত গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা যদি তিনি সত্যিই কার্যকর করেন, কেননা এটা এমন একটা স্পর্শকাতর বিষয় যেটা নিয়ে একটা প্রকাশ্য বৈঠকে তো কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্ন করবে না। যদিও এই তৃণমূল কংগ্রেসে যত পক্ষকেশ নেতা আছেন কিংবা আমার মতো যাদের টাকটাক পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা দেখে, ভাইপো সম্পর্কে এই অগ্নিমূর্তি দেখে তারা যার পণ্যায় আহ্লাদিত। কে কোথায় কিভাবে ব্যাপারটা সেলিব্রেট করছে সে খবর আমি রাখি না। কেউ হয়তো কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, কেউ হয়তো পাঠাবলি দিচ্ছে, কেউ হয়তো দক্ষিণেশ্বরে গেছে, কেউ হয়তো আরও অন্য কোনো 5 রকমভাবে সেলিব্রেট করছে। কিন্তু পিসির ধ্যাতানির মুখে এইভাবে ভাইপোকে গড়াগড়ি খেতে দেখে তৃণমূল কংগ্রেসের অন্দরের যে বৃদ্ধতন্ত্র আছে, যে জেরন্টোক্রেসি, তারা কিন্তু আনন্দে উদ্বাউ হয়ে নাচানাচি করছে। অন্যদিকে অভিষেকের হাত ধরে যারা তৃণমূল কংগ্রেস করছিলেন এবং অভিষেকের টিমের চিহ্নিত সদস্য বলে যাদের কথা লোকে জানে, তারা পড়েছেন চরম সংকটে। তারা বুঝে উঠতে পারছেন না যে এমন একটা সময় যখন বাণিজ্য পরিবারেই গৃহযুদ্ধ লেগে গেল, তখন রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলুখাগড়ার প্রাণ যাবে, আমরা তাহলে কি করি? এরা কি করবেন তার একটা আভাস যদি পেতে চান, তাহলে আজ মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির গোপাল অতি সুবোধ বালকের মতো মাথা নিচু করে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটাকেই একটা টেমপ্লেট হিসেবে ধরে নিতে পারেন। আমি তো ওকে হুমায়ুন বলতে রাজি নই, কারণ আফটার অল হুমায়ুন is a historic name. He was a great Mughal emperor, father of Akbar. এ যেভাবে আচরণ করে, এফিডেভিট করে, এর উচিত হুমায়ুন নামটা বদলে হনুমান কবির বলে নিজেকে পরিচিত করানো। আপনারা তো দেখছেন কি তার লম্ফজম্প। অভিষেককে এই মুহূর্তে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক, এক্ষুনি স্বরাষ্ট্র দপ্তর দিয়ে দেওয়া হোক, দিদিমণির প্রচণ্ড কাজের চাপ, মফস্বলের লোকেদের সঙ্গে দিদিমণির দেখা হয় না তার এত ব্যস্ততার কারণে। আর অভিষেক যদি দায়িত্ব পায় তাহলে দলেরও ভালো, রাজ্যেরও ভালো। অর্থাৎ সবার আগে কে বা প্রাণ করিবেক দান, এই প্রতিযোগিতায় সবার আগে থাকবেন বলে এই হনুমান কবির নিজের ইটটা পেতে রেখেছিলেন। তারপরে যেই বুঝেছেন হাওয়া অন্যদিকে বইছে,
রাজ্যের উপমুখ্যমন্ত্রী করা তো দূরস্থান। ঘটনা যেদিকে বইছে তাতে হরিবানের মতো অবস্থা ভাইপোরও হয়ে যাবে কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। অতএব এই ধরনের সমস্যার মুখোমুখি হলে সাধারণত কংগ্রেসি অথবা তৃণমূলীরা যা করে থাকেন, হনুমান কবির ঠিক তাই করলেন। অর্থাৎ একেবারে প্রথমেই পাল্টি খেয়ে গেলেন। মাথা নিচু করে আজকে তাকে বলতে শোনা গেল, দিদিমণি আমাদের সর্বোচ্চ নেত্রী, দলের চেয়ারপারসন, তিনি যা বলবেন সেটাই আমার কাছে শিরোধার্য। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা অনিচ্ছাকৃত ভুল। গতকাল না পরশু অবধি তার গলার রোয়াবই ছিল অন্যরকম, আর আজকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই হচ্ছে আসল মাল। এদের নিয়েই কিন্তু তৃণমূল দলটা তৈরি। তৃণমূল দলে দিদিপন্থী যারা, তাদের মধ্যে বেশিরভাগ দিদির আঁচলের তলায় আশ্রয় নিয়ে আছে। কেননা তারা জানে অভিষেক যদি একদিনের জন্য ক্ষমতা পায় তাহলে তাদের আম ছালা সব চলে যাবে। এই তালিকায় সবচেয়ে অগ্রগণ্য নাম হচ্ছে ববি হাকিম, তারপরে আছেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, এছাড়াও আরো বেশ কয়েকজন আছে। তাদের নাম উচ্চারণ করে আমি আপনাদের সময় নষ্ট করতে চাইছি। কিন্তু সংগঠনের উপর ক্ষমতাই কি অভিষেকের প্রধান ক্ষমতার উৎস ছিল? আদৌ তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে এমন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পজিশনে বসিয়েছিলেন যেখান থেকে তিনি সরকারের কেউ না হয়েও অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা একা হাতে নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ আমলাদের বদলি, উন্নতি অবনতি, কোন পুলিশ অফিসার কোথায় ট্রান্সফার হবেন, কে হবেন না, কয়লার রুটে কাদের থাকতে হবে, বালির রুটে কারা থাকবে, খাদানের রুটে কারা থাকবে, রিয়েল পাওয়ার came from this extra constitutional authority. এবার যদি সেই ক্ষমতাটাই চলে যায় তাহলে বেচারা হারাধনের আর থাকবেটা কি? কিছুই নয়। এখন শেষ পর্যন্ত এই রকম একটা ঘরের মধ্যে গৃহযুদ্ধ চলতেই থাকবে কিনা আমি তা বলতে পারি না, কেননা আমি তো কোনো গণৎকার নই। আমরা রোজ নামচার কারবারি, আজকে যা দেখছি সেটুকুই বলছি। এখন এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তার ভ্রাতুষ্পুত্রের উপর এতটা ক্ষেপে গেলেন কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আর অন্য একটা বিষয়ে আলোচনা করা যাক। সেটা হলো, কার পরামর্শে বা কার অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে রাজনীতিতে এনে এত অল্প সময়ের মধ্যে
এত অপরিসীম ক্ষমতা এবং প্রচারের সুযোগ করে দিয়েছিলেন কেন? প্রশ্নটা করছি এই কারণে যে মমতা কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত স্বার্থপর একজন নেত্রী। তিনি তৃণমূল কংগ্রেস দল অথবা তৃণমূল কংগ্রেস সরকার দুয়ের কারুর কোনো কৃতিত্ব তিনি কোনো দ্বিতীয় ব্যক্তির সঙ্গে শেয়ার করতেই চান না। এর অনেক নজির আমার কাছে আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি। যেমন সুব্রত মুখার্জি আমাকে বলতেন রসিকতা করে যে সুমন, তুমি যদি আনন্দবাজার পত্রিকায় মমতার মায়ের 5 দিন ছবি ছাপাও, মমতা মাকে বাড়ি থেকে বার করে দেবে। এবং সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানা। যা কিছু ভালো হবে সব কৃতিত্ব তার, আর যা কিছু খারাপ তার জন্য নন্দ ঘোষেরা সব দাঁড়িয়ে আছে, কাউকে না কাউকে চিহ্নিত করলেই হবে। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে এত অল্প সময়ের মধ্যে যতটা জমি ছেড়ে দিয়েছিলেন, যেভাবে প্ল্যাকার্ডে, ফেস্টুনে, ব্যানারে, বান্টিংয়ে পিসির পাশাপাশি ভাইপোর ছবি, একটা উজ্জ্বল মুখ শোভা পেত, জন্মাবধি তৃণমূল কংগ্রেস করা তাবর তাবর নেতারাদের কারোর সে সৌভাগ্য হয়নি। কিংবা সরকারে না থেকেও তিনি এমন একটা ক্ষমতার সমান্তরাল বৃত্ত তৈরি করেছিলেন যে নবান্নের পাশাপাশি তার অফিস ক্যামাল স্ট্রিট থেকে সরকারের একটা বড় অংশ পরিচালিত হতো। মন্ত্রীরা সব বগলে ফাইল নিয়ে তার সঙ্গে দেখা করতে যেতেন। একশে এক পুলিশ অফিসার তার দর্শনার্থী হবেন বলে ঘরের বাইরে বসে থাকতেন। এমনকি মিডিয়াটাও কন্ট্রোল করতেন অভিষেক নিজে। এছাড়া তিনি আইপ্যাককে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন, এবং আইপ্যাক যদি না থাকতো 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু যে বিস্ময়কর ফল করেছিল সেটা করতে পারত না। আর সেই আইপ্যাক সম্পর্কে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? তিনি প্রত্যেক এমএলএকে বলে দিয়েছেন, কোনো এজেন্সি যদি আপনাদের কাছে ফোন করে বা লোক পাঠিয়ে কোনো তথ্যই আনতে চায়, খবরদার তাদের কিছু বলবেন না। ওই যে প্যাক প্যাক না কি, প্যাক 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 নামের একটা কোম্পানি আছে না, তারা যদি বেশি প্যাক প্যাক করে আমাকে জানিয়ে দেবেন। তার মানে অভিষেক এবং তার ঘটি বাটি সাঙ্গপাঙ্গ সহ একসঙ্গে তিনি আপাতত বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এটা বহুদিন আগেই আঁচ করেছিলাম যে অভিষেক যেভাবে উল্কার মতো উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা বেশি দিন পছন্দ হবে না।
আর অভিষেক চালে যেটা ভুল করে ফেলেছে সেটা হলো অধৈর্য হয়ে গিয়ে রাজ্যপাট তার হাতে ছেড়ে দিতে হবে এমন একটা ছেলে মানুষই দাবি নিয়ে অযথা পিসিমণির সঙ্গে ঝগড়া করতে গেছে। পিসিমণি সঙ্গে ঝগড়া করার পিছনে কারণ কি ছিল আমি বলতে পারবো না। ছেলেটির বয়স মাত্র 36। শুভেন্দু অধিকারী খুব ভুল বলে না যে ছেলেটা জীবনে কোনোদিন আন্দোলন করলো না, পুলিশের মার খেলো না, লকআপে রাত্রির কাটালো না, কোনো আন্দোলনে কোনোদিন সামিল হলো না, হেলিকপ্টার থেকে সোজা এসে ক্ষমতার দ্বিতীয় ভরকেন্দ্রে হাজির হয়ে গেল, তাকে এত গুরুত্ব দেওয়া কেন? আমার মনে হয় এই একটা জায়গায় অভিষেক মস্ত ভুল করে ফেলেছেন। অর্থাৎ নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে ভাবতে শুরু করা, এবং এর থেকেই বোঝা যায় যে ছেলেটার এমনিতে খুব ইমপ্রেসিভ, কথাবার্তা খুব ভালো বলে, বাংলা, ইংরেজি, হিন্দি সবকিছুতেই, কিন্তু গ্রে ম্যাটারের অভাব আছে বলেই মনে হয়। নইলে তার পিসি যতদিন বেঁচে আছেন বা যতদিন ক্ষমতাচ্যুত না হচ্ছেন ততদিন তিনি মুখ্যমন্ত্রীর পদ কাউকে ছেড়ে দেবেন এইরকম আশা করাটাই তো একেবারে পাঁঠামি। মানে এটা একটা অসম্ভব আশা। মমতা বন্দ্যোপাধ্যায় সো কল্ড ত্যাগ তিতিক্ষার প্রতীক হয়ে রাজনীতিতে উঠে এসেছিলেন, আর আজকে তিনি ভোগ, বিলাসিতা আর বৈভবের জোয়ারে নিজের গা ভাসিয়ে দিয়েছেন। ফলে আর তিনি তার সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না। এবং তিনি জানেন এই যে অনর্জিত ফাঁটবাজি, করদাতাদের পয়সায় কথায় কথায় চার্টার প্লেনে চড়া, হেলিকপ্টারে চড়া, একদম বিলাসবহুল ব্যবস্থার মধ্যে থাকা, এই সবই ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটার জন্য। চেয়ার না থাকলে তার বাড়ির সামনে যে সিকিউরিটির গার্ডরেলগুলো আছে সেগুলো প্রথম উঠে যাবে, তারপর নিরাপত্তা উঠে যাবে, তারপর আমার আপনার মতো দেখতে লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেরকম সম্ভাবনা দেখা দিলে মমতা রাজনীতি ছেড়ে দিতে পারেন, কিন্তু পদ ছাড়বেন না। ফলে কোনো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার অন্য আর 5টা দলে সম্ভব হলেও হতে পারে, হচ্ছেও, তৃণমূলে তা হবার নয়। কেননা ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন মমতা বন্দ্যোপাধ্যায়কেই সৃষ্টি করেছেন,
আর সৃষ্টি করার পর যে ধাঁচাটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, ফলে তার ক্লোন হওয়ারও কোনো উপায় নেই। এটা আমরা তাকে কাছ থেকে দেখে যদি 30 বছর আগে বুঝে থাকতে পারি, তাহলে ঘরের লোক হয়ে অভিষেক বুঝতে পারলেন না? যদি না পারেন তাহলে ধরে নিতে হবে তার মস্তিষ্ক আদৌ পরিণত নয়। আর যদি জেনে শুনে তিনি এটা করে থাকেন, তাহলে ধরে নিতে হবে তিনি এবার বিদ্রোহী হতে চাইছেন। এখন বিদ্রোহ করে তার কোন উদ্দেশ্য সাধিত হবে সেটাও আমার কাছে পরিষ্কার নয়। কেননা এই এক হনুমান কবিরই দেখিয়ে দিল যে when it comes to the crunch, তখন সবাই দিদির আঁচলের তলাতেই যাবে। এমনকি যাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের জেলায় রাজনীতি করেন, তাঁরাও দিদি ডাকলে তাকে ত্যাগ করবেন না তার কোনো গ্যারান্টি নেই। এবার আসছি শেষ কথায়, হঠাৎ এত রেগে গেলেন কেন? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে পিসির থেকে ডিস্টেন্স করতে 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 এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন যেখানে তিনি মানুষের কাছে একটা চয়েস রাখার চেষ্টা করছিলেন। আমার পিসিকে তো দেখেছেন, কোন বিষয়ে তার কি অভিমত সেটাও জানেন আপনারা। আর আমাকে দেখুন, আমি প্রথম দিন থেকে আরজি করের আন্দোলনকে সাপোর্ট করেছি। এইটা বলার সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা থেকে একেবারে অভিষেকের স্তাবক বাহিনী রোজ হয় সোশ্যাল মিডিয়ায়, নয় পোস্টারে, নয় ব্যানারে অভিষেক অবিলম্বে চাই, এবার সেনাপতি আসুক, ইত্যাদি এবং ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গোড়ার দিকে মনে করেছিলেন নাদান ছোকরা, কিছুদিনের পরেই কত ধানে কত চাল বুঝতে পারবে, রণে ভঙ্গ দিয়ে দেবে। তিনি তা করলেন না। উল্টে ঠিক যে যে কাজগুলো করলে প্রকারান্তরে তার পিসির নেতৃত্বের উপর নো কনফিডেন্স প্রমাণিত হয়, সেগুলোই একের পর এক করতে থাকলেন। যার সর্বশেষ দৃষ্টান্ত হলো ডায়মন্ড হারবারের নিজের কেন্দ্রে কয়েকশো ডাক্তারকে জমায়েত করে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে নিজের সেতু বন্ধনের চেষ্টা করা। এমন একটা সময় যখন সাধারণভাবে ডাক্তার সমাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক যোজন দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই কাজের ভার তিনি কাকে দিলেন? এমন একজন ডাক্তারকে দিলেন যাকে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সব পদ থেকে সরিয়ে দিয়েছেন। তারপর দেখা গেল মমতা একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের ডানা ছাঁটতে শুরু করলেন। তার আইনি উপদেষ্টা, যিনি সুপ্রিম কোর্টে স্টেটের স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন,
তার সিকিউরিটি উইথড্রন হয়ে গেল। ডায়মন্ড হারবার তল্লাটে গুন্ডামি এবং মাস্তানির জন্য যার নাম সর্বাগ্রে শোনা যায়, জাহাঙ্গীর, এ রাজ্যে তো যত বড় গুন্ডা তারা তৃণমূল করলে তত বেশি সুরক্ষিত থাকে, পুলিশ তাদের সুরক্ষা দেয়। সেই জাহাঙ্গীরের সিকিউরিটি উইথড্রন হয়ে গেল। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে বড্ড বার বেড়েছিলি তো, এবার দেখ কেমন লাগে। এখন এই যে একটা টানাপোড়েন, এটা দলের মধ্যে যে খুব একটা বেশি ছায়া ফেলবে এমন নয়। তার কারণ অভিষেক ছাড়াই যে তৃণমূল ড্যাং ড্যাং করে জিততে পারে সেটা তো উপনির্বাচনে দেখাই গেল। এখন শুধু দেখার অভিষেক এবার কি করেন। তিনি বিদ্রোহের পথে অবিচল থেকে যে কোনো মূল্য দিতে প্রস্তুত হয়ে নিজের রাস্তা খোঁজেন, না ডানা ছাটা পাখির মতো ছটফট করতে করতে শেষ পর্যন্ত পিসির কাছে গিয়ে আত্মসমর্পণ করে বলেন, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও, আমার মনসবদারি আমাকে ফেরত দাও, তুমি যেমন রানী আছো তেমনি থাকো, যতদিন বাঁচবে ততদিন তুমিই রানী, অ্যান্ড কুইন ক্যান ডু নো রং। কোনটা হবে সেটা দেখার জন্য আপনাদের মতো আমিও খুব কৌতূহলের সঙ্গে অপেক্ষা করছি। নমস্কার।